আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান আওয়ার লার্নিং একাডেমি কর্তৃক আয়োজিত লাস্ট রিভিশন কোর্স এইচএসসি 25 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার কোর্সে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম রেখেছিলাম, যেখানে আমরা আমাদের কোর্সের যাবতীয় জিনিসপত্র আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং কি কি ম্যাটেরিয়াল আপনাদের লাগবে সেগুলো রেডি করে ফেলতে বলেছিলাম। ইতিমধ্যে আপনারা সেগুলো রেডি করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, এবং সবাই জমা দিয়েছেন। আমি দেখে সত্যি অনেক বেশি খুশি হয়েছি যে আপনারা আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, আমি ক্লাস শুরু করার পূর্বে একটু শুধু সময় চেয়ে নিব আমাদের ক্লাসটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে নেওয়ার জন্য। ঠিক আছে? ওয়েল, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন অ্যান্ড আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো, যেহেতু আমাদের হাতে একটু সময় কম। ইফতারের পরে আসলে হালকা একটু কম সময় পাওয়া যায়, কিন্তু স্কেজুয়াল মিলানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আমি আপনাদের সময়টা হয়তোবা এই রমজান মাসের জন্য বেশ কয়েকবার চেঞ্জ করা লাগবে আমাদেরকে, সবকিছু ঠিকঠাক করার জন্য। আশা করছি আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। আহ ওকে, মিজান আহমেদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? আচ্ছা, শোনো, আমাদের আগামীকালকে ক্লাসটা শুরু হবে 6টা 45-এ। যেহেতু আমি আজকে আসলে একটু এক্সপিরিয়েন্স করলাম যে আমাদের ইফতার করে দেন আমাদের নামাজ পড়ার পর হাতে কেমন সময় থাকে, সো আমি দেখলাম যে ইফতার করার পর নামাজ পড়ার পর আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থেকে যাচ্ছে রাত 7টা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত। অ্যান্ড যেহেতু সময় থাকছে, আমরা ক্লাস টাইমটা একটু আগায় নিব যাতে করে আমাদের তারাবি পড়তে কারো কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আমরা আগামীকাল থেকে সন্ধ্যা 6টা 45-এ ক্লাসটা স্টার্ট করব। 6টা 45-এ দিলে আমরা আরামসে আমাদের ইফতারটা কমপ্লিট করে নামাজ পড়ে হালকা রেস্ট করে ক্লাসটা শুরু করতে পারবো, সো প্রবলেম হবে না। ওকে, নাহিদা ইমরানা, ইরফান, স্বাধীন, মিজান আহমেদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সো যাই হোক, আমাদের লাইট নেট সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। ক্লাস শুরু করার পূর্বে দুইটা জিনিস তোমরা তোমাদের সামনে রাখবা। প্রথম জিনিস হচ্ছে তোমাদের বোর্ড বই, যেটা কথা তোমাদেরকে বলেছিলাম ইতিমধ্যে তোমরা রেডি করে ফেলেছো। অ্যান্ড দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তোমাদের নোট খাতা অ্যান্ড লাল কলম। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নোটগুলো করবে। দেখো, আমি জানি না তোমরা ঠিকঠাক মতো বুঝা পাচ্ছ কিনা, আমি একটু চেক করে নিই আমাদের লাইভে যে ঠিকঠাক মতো বুঝে যাচ্ছে কিনা। দেখো, এই যে এরকম ভাবে বইয়ের মধ্যে দাগায় 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 আমি যখন পড়াবো তখন শর্টে জিনিসগুলো লিখে ফেলবা। অ্যান্ড দেন পরবর্তীতে তোমরা ওই জিনিসগুলো খাতার মধ্যে একটু বিস্তারিত ভাবে নিজের ভাষায় নোট করে নিবা। ঠিক আছে, এতে করে হবে কি, তোমার ক্লাস শেষে জিনিসটা রিভিশন হয়ে যাবে অ্যান্ড তোমার ওই জিনিসটা সহজে মেমোরিতে সেট হবে এবং সহজে মনে থাকবে। ঠিক আছে? ওয়েল, একটু দ্রুত জানাও সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকতে একটু কষ্ট করে ক্লিয়ার বলো, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। মেবি দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই যে দেখো দেখো, এভাবে করে। ঠিক আছে, আমি প্রয়োজনে এক কাজ করছি। আমি তোমাদেরকে ছবি তুলে কমেন্টে দিয়ে দেওয়ার ট্রাই করছি, কিন্তু দেওয়া যাচ্ছে না। ওকে, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি, কেমন? ওকে, আসো, সবাই বই রেডি করছো? সবাই বই রেডি করছো? ওকে, তোমরা সবাই নেলসন ম্যান্ডেলা পেজটা খুলো। তোমাদের হাতে যেহেতু স্কেডিউল আছে, তোমরা কিন্তু জানো যে তোমাদের ক্লাসটা কখন, মানে কোন দিন কোন ক্লাসটা হচ্ছে। তো স্কেডিউল অনুযায়ী তোমরা তোমাদের ম্যাটেরিয়ালটা আগে রেডি করে ফেলবা। ঠিক আছে, আমরা আজকে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা পড়ছি। দেখো, আমাদেরকে কি বললো, নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন। দেখো, গাইড মানে হচ্ছে পরিচালিত করা, আর এখানে গাইডের পাস্ট ফর্ম আছে পরিচালিত করেছিলেন। আবারও বলছি, ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো যদি আমি যেভাবে পড়াবো ওভাবে যদি খুঁটে খুঁটে একদম ধরে ধরে ভেঙে ভেঙে পড়ো, ট্রাস্ট মি, ইংলিশে তোমার অর্ধেক ভীতি এখানেই দূর হয়ে যাবে। ঠিক আছে, যারা বলেছো বেসিক তোমাদের সমস্যা, তোমরা প্যাসেজগুলো আমার সাথে ধরো,
আমি যে জিনিসগুলো পড়াবো ওগুলো ঠিকঠাক মতো ধরো, দেখবে যে আর কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো, গাইড মানে পরিচালনা করা, আর গাইডেড মানে পরিচালিত করেছিলেন। ঠিক আছে, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে এখানে মাথায় রাখবা, আমাদের সাউথ একটা নাউন, আবার আফ্রিকাও কিন্তু একটা নাউন। ঠিক আছে, যখন আমাদের দুইটা নাউন একসাথে থাকে তখন আগের নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, যখন আমাদের দুইটা নাউন একসাথে থাকে বা প্রোনাউন একসাথে থাকে তখন পূর্বেরটাকে আমরা নাউন বা প্রোনাউন না বলে কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি। যেমন এই যে দেখো সাউথ আফ্রিকা, এখানে সাউথ একটা নাউন, আফ্রিকা একটা নাউন, এই কারণে সাউথটাকে, পূর্বের যে নাউনটা আছে এটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, ওয়েল, এরপর আমাদেরকে কি বলো, ফ্রম দ্য শেকলস অফ অ্যাপাটাইড। এখানে শেকলস মানে হচ্ছে শৃঙ্খল, শেকলস মানে কি শৃঙ্খল, আর অ্যাপাটাইড মানে হচ্ছে বর্ণবাদ। ঠিক আছে, এখন দেখো এখানে ফ্রম প্রিপোজিশনটা কেন ব্যবহার হয়েছে, ওই যে থেকে বোঝাতে আমরা এখানে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করেছি, আর এর বোঝাতে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। ঠিক আছে, ফ্রম দ্য শেকলস অফ অ্যাপাটাইড, বর্ণবাদ এর শৃঙ্খল থেকে, টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। আচ্ছা দেখো, এখানে টু প্রিপোজিশনটা যখন নির্দিষ্ট কোনো দিকে বোঝায় তখন আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করি, নির্দিষ্ট দিকে বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি, টু। ঠিক আছে, মাল্টিরেশিয়াল, মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক, ডেমোক্রেসি মানে হচ্ছে জানো গণতান্ত্রিক। ঠিক আছে, অ্যাজ অ্যান আইকন, অ্যাজ একটা প্রিপোজিশন যেটা মানে হচ্ছে হিসেবে, মতো, যেমন। ঠিক আছে, আচ্ছা, অ্যান আইকন একজন প্রতীক হিসাবে, অফ অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন, অফ পিচ মানে শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন বা সংহতি। ঠিক আছে, হু কেম যিনি এসেছিলেন, টু এমবডি দ্য স্ট্রাগল সংগ্রামকে বাস্তবায়ন করতে। এই যে দেখো, সবসময় মাথায় রাখবা, টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম যখন হয়, টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম যখন হয় তখন সেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। ঠিক আছে, জাস্ট আ মোমেন্ট। আন্টি ক্লাসে আছে। আন্টি ক্লাসে আছে। একটা মিনিট খালি, আমি একটা জিনিস ঠিক করে নিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, দেখো, টু এমবাডি, এমবাডি মানে হচ্ছে বাস্তবায়ন করা। বইয়ে কিভাবে দাগাবো, আচ্ছা আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, কেমন? মেসেঞ্জার গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিয়েছি কিভাবে দাগাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আসো দেখো আমাদের কি বলছে, টু এমবাডি। এই যে দেখো, টু আছে এবং ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে, যখন আমাদের টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। ঠিক আছে, তার মানে টু এমবাডি, এখানে এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ বলবো। টু এমবাডি বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। ঠিক আছে, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে আমাদের কারণ বুঝাতে বা জন্য বুঝাতে আমরা ফর প্রিভিশনটা ব্যবহার করি। জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, জাস্টিস মানে তো জানো ন্যায় বিচার, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ। ঠিক আছে, চারপাশ বোঝায়, দ্য ওয়ার্ল্ড বিশ্বের চারপাশ বলতে আমরা এখানে বিশ্বব্যাপী বলবো কথাটা। ঠিক আছে, তাহলে পুরো লাইনের অর্থটা আমাদেরকে কি দাঁড়াচ্ছে, নেলসন ম্যান্ডেলা শান্তি এবং সংহতির একজন আদর্শ প্রতীক হিসাবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করতে এসেছিলেন, যিনি বিশ্বব্যাপী ন্যায় বিচারের জন্য সংগ্রামকে বাস্তবায়ন করতে করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম লাইনে কি কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু দ্রুত জানো। ওকে, প্রথম লাইনটাতে কি কারো কোনো সমস্যা আছে?
ওকে, ঠিক আছে, আসো। সাউথ আফ্রিকা, দেখো সাউথ একটা নাউন, আফ্রিকা একটা নাউন, ঠিক আছে? সাউথ দক্ষিণ, আফ্রিকা মানে আফ্রিকা একটা দেশের নাম। দুইটা নাউন যখন একত্রে থাকে তখন আমরা পূর্বের নাউনটাকে অ্যাডজেক্টিভ বলি, তাহলে সাউথটাকে এখানে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে? আর মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক, ঠিক আছে? মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক। ঠিক আছে, আসো আমরা পরের লাইনে চলে যাই। আমাদেরকে কি বললো? ইমপ্রিজেন্ট, কারারুদ্ধ হয়ে। ইমপ্রিজেন্ট মানে কারারুদ্ধ, মানে কারাগারে থেকে, ঠিক আছে? ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক। দেখো এক ডিকেড, এক ডিকেড মানে হচ্ছে 1 দশক, মানে 10 বছর। আর নিয়ারলি মানে হচ্ছে প্রায়, তার মানে ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক, দ্যাট মিনস প্রায় 30 বছর। এখন দেখো অনির্দিষ্ট সময় বোঝাতে আমরা ফর প্রিভিশনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখানে অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে, দ্যাটস আমরা এখানে ফর প্রিভিশনটা ব্যবহার করছি। ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। মাথা রাখবা, হিজ, হার, আওয়ার, ইয়োর, ইটস, এগুলাকে আমরা পজিটিভ কেস বলে থাকি। হিজ, হার, আওয়ার, ইয়োর, ইটস, এগুলাকে আমরা কোন ধরনের কেস বলে থাকি? পজিটিভ কেস বলে থাকি। কেন? কারণ এগুলা দ্বারা আমাদের মালিকানা বোঝায়। এগুলা দ্বারা আমাদের কি বোঝায়? মালিকানা বুঝায়। ফর ইস ফাইট, তার লড়াইয়ের জন্য। এগেইনস্ট, বিরুদ্ধে। হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মানুষজন। এখানে হোয়াইট বলতে সাদা চামড়ার মানুষজনকে বোঝানো হচ্ছে, যাদেরকে আমরা এক কথায় শ্বেতাঙ্গ বলবো। মাইনরিটি মানে হচ্ছে সংখ্যাগুরু, আর রুল মানে হচ্ছে শাসন, ঠিক আছে? এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যাগুরু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার সংকল্প হারায়নি, বা তার যে দৃঢ় প্রতিজ্ঞা থাকে সেটা হারায়নি। রিজলভ মানে হচ্ছে সংকল্প, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বললো? টু ফাইট, লড়াই করতে। হিজ পিপলস ইমানসিপেশন, তার জনসাধারণের মুক্তির জন্য। পিপলস, মাথায় রাখবা, যখন কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয় তখন সেটাকে আমরা পজিটিভ নাউন বলে থাকি। যখন আমাদের কোনো নাউনের সাথে কি যুক্ত হয়? অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলে থাকি পজিটিভ নাউন। তার মানে এই যে পিপলস, এটা কোন ধরনের নাউন হবে? পজিটিভ নাউন। আর ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, এটাও একটা নাউন, ঠিক আছে? আবার একটা জিনিস খেয়াল করো, দুইটা নাউন যখন একত্রে থাকে তখন আমরা বলছিলাম পূর্বের নাউনটাকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে হিজ পিপলস ইমানসিপেশন, এখানে আমরা পিপলসটাকে পজিটিভ নাউন না বলে কি বলবো? পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এরপরেও আরেকটা নাউন আছে। তাহলে আমরা যদি পুরো লাইনের অর্থটা মিলাই, কি দাঁড়াচ্ছে? সংখ্যাগুরু শ্বেতাঙ্গের শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে প্রায় 3 দশক কারারুদ্ধ হয়েও ম্যান্ডেলা কখনো তার জনসাধারণের মুক্তির জন্য লড়াই করার সংকল্প থেকে বিরত থাকেননি। আচ্ছা, সেকেন্ড লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? সবাই 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 একটু জানাও কারো কোনো সমস্যা আছে কিনা, বা এই লাইনে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, পজিটিভ কেসটা কি? দেখো সহজ ভাষায় বলি, যখন আমাদের কোনো ওয়ার্ড দ্বারা মালিকানা বুঝায় তখন সেটাকে আমরা পজিটিভ বলে থাকি। জাস্ট এতটুকু মাথায় রাখো, ঠিক আছে? যে ওয়ার্ড দ্বারা যখন আমরা মালিকানা বুঝাই তখন সেটাকে আমরা কি বলি? পজিটিভ বলে থাকি। যেমন দেখো আমরা যদি বলি হিজ পেন, ঠিক আছে? হিজ পেন। আচ্ছা, আসো আসো, যখন আমরা কি বললাম? হিজ পেন কথাটা বললাম, তার কলম। এই যে দেখো কলমটার মালিকটাকে, কলমটার মালিকটা হচ্ছে সে, ঠিক আছে? এই যে দেখো, সো যখন আমাদের কোনো ওয়ার্ড দ্বারা আমাদের মালিকানা বুঝাবে তখন সেটাকে আমরা পজিটিভ বলে থাকি। জাস্ট এতটুকু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, মিজান আহমেদ, ইমানসিপেশন অর্থ কি? ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, ঠিক আছে? আর ইরফান সাদিম, তুমি কি তোমার কোয়েশ্চেনের আনসারটা পেয়েছো? ইমানসিপেশন অর্থ হচ্ছে মুক্তি, ঠিক আছে?
সবাই ক্লিয়ার হয়েছো? একটু দ্রুত জানাবা প্লিজ। তোমরা যদি দ্রুত রেসপন্স করো তাহলে কিন্তু আমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো, কেমন? আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের কি বললো, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ডিটারমাইন্ড মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ থাকা। এখানে একটা জিনিস মাথা রাখবা, আমাদের এম ইজ আর ওয়াজ এর পরে কি কি বললাম? এম ইজ আর ওয়াজ, তারপরে অয়ার, ঠিক আছে? এগুলার পর যদি আমাদের ভি3 থাকে, এগুলার পর যদি আমাদের কি থাকে? ভি3 থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি প্যাসিভ। তখন সেটাকে আমরা কি বলে থাকি? প্যাসিভ বলে থাকি, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। অ্যামিজার ওয়াজ এর পর যদি আমাদের ভি3 থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? প্যাসিভ বলে থাকি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে থাকে। এখন আছে হি ওয়াজ ডিটারমাইন্ড। এখানে দেখো ওয়াজ এর পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিটারমাইন্ড দেওয়া আছে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, এটা কিসে আছে? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভে আছে, ঠিক আছে? তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন টু ব্রিং ডাউন, দূর করতে। টু ব্রিং ডাউন মানে কি? দূর করতে। অ্যাপারথাইড, অ্যাপারথাইড মানে হচ্ছে বর্ণবাদ বা বর্ণবিদ্বেষ। অ্যাপারথাইড মানে কি? বর্ণবাদ বা বর্ণবিদ্বেষ। আচ্ছা, ওয়াইল অ্যাভয়েডিং, পরিহার করে। আর সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ জিনিসটা কি? ওই যে নিজ দেশের মধ্যে দলে দলে ভাগ হয়ে যে যুদ্ধটা হয়, বা নিজ দেশের মধ্যে অনেকগুলো দলের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সেটাকে আমরা বলে থাকি গৃহযুদ্ধ, ঠিক আছে? আর সিভিল ওয়ার। আচ্ছা এখন আসে এখানে একটা স্ট্রাকচার মাথা রাখবা। দেখো, ওয়াইলের পরে আমাদের যদি সরাসরি ভার্ব বসে, ঠিক আছে? ওয়াইলের পরে যদি আমাদের সরাসরি ভার্ব বসে, তখন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? আর যদি আমাদের ওয়াইলের পরে যদি আমাদের একটা নাউন বা প্রোনাউন থাকে, ওয়াইলের পরে যদি একটা কি থাকে? নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তখন তারপরে আমাদের ওয়াজ অথবা অয়ার আনতে হয়। ওয়াজ অথবা কি আনতে হয়? অয়ারকে আনতে হয়। এবং তারপরে আমাদের ভার্বের সাথে আইন যুক্ত হয়। তারপরে আমাদের ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? এই দুটো স্ট্রাকচার মাথায় রাখবা। এখানে আমাদের কি বলছে? ওয়াইলের পর যদি আমাদের ভার্ব বসে, তাহলে ওয়াইলের পর ভার্ব বসলে তার সাথে আইন যুক্ত হয়। এখন দেখো, আমি যদি বলি ওয়াইল, ঠিক আছে, ড্যাশ, ওয়াইল ড্যাশ, ব্র্যাকেটে যদি আমি দিয়ে দিই স্টাডি, ঠিক আছে? ওয়াইল ড্যাশ স্টাডি ইন মাই রুম, ইন মাই রুম, ঠিক আছে? ধরো এই বাক্যটা দিলাম। এখন দেখো, ওয়াইলের পর আমাদের সরাসরি কি আছে? ভার্ব আছে। ওয়াইলের পর যখন সরাসরি ভার্ব থাকে তখন ওই ভার্বটার সাথে কি যুক্ত করতে হয়? আইন যুক্ত করতে হয়। তাহলে এখানে স্টাডির সাথে কি যুক্ত হবে? আইন যুক্ত হয়ে বসবে, ওয়াইল স্টাডি, ঠিক আছে? এখন আসো, এটার আমরা যদি একটা উদাহরণ নিতে যাই, ধরো আমরা বললাম ওয়াইল আই ড্যাশ স্টাডি, ঠিক আছে? স্টাডি ইন মাই রুম, ইন মাই রুম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কি আছে? ওয়াইলের পরে আমাদের একটা প্রোনাউন দেওয়া আছে আই। ওয়াইলের পরে যখন আমাদের একটা নাউন বা প্রোনাউন থাকে, তখন ওই ভার্বটার আগে কি করতে হয় বলতো? আমাদের ওয়াজ অথবা অয়ার আনতে হয়। কি আনতে হয়? ওয়াজ অথবা অয়ার। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ আনি, আর যদি প্লুরাল হয় তখন আমরা কি আনি? অয়ার আনি। তাহলে দেখো, ওয়াইল আছে, তারপরে একটা প্রোনাউন আই দেওয়া আছে, তাহলে এরপরে আমরা কি করবো? আই দ্বারা একজনকে বুঝাই, তাই আমরা ওয়াজ কথাটাকে আনবো এবং স্টাডির সাথে কি যুক্ত করবো? আইন যুক্ত করে স্টাডিং কথাটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, ওয়াইলের যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? ওয়াইলের যে স্ট্রাকচারটা আছে সেটা কি আমি বুঝাতে পেরেছি? তাহলে আসো, এই যে দেখো, এখানেও আমাদের কি হয়েছে? ওয়াইলের পর সরাসরি ভার্ব বসার কারণে আমাদের এটার সাথে আইন যুক্ত হয়েছে, ওয়াইল অ্যাভয়েডিং, ঠিক আছে? ওয়েল, তাহলে আমাদের পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে? তিনি গৃহযুদ্ধ পরিহার করে বর্ণবিদ্বেষ দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বললো? হিজ প্রেস্টিজ। প্রেস্টিজ মানে হচ্ছে মর্যাদা। অ্যাগেইন ওই যে হিজ প্রেস্টিজ, তার মর্যাদা। মর্যাদার মালিকটাকে সে, ঠিক আছে? তার মানে হিজটা এখানে কি পজিটিভ হিসাবে আছে। দেখো, হিজ একটা প্রোনাউন,
প্রেস্টিজ একটা নাউন, আমি তোমাদেরকে একটু আগে বলছি দুইটা নাউন বা প্রোনাউন একসাথে থাকলে আগের যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার মানে হিজ প্রেস্টিজ, এখানে আমরা হিজটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে। হিজ প্রেস্টিজ, তার মর্যাদা, অ্যান্ড ক্যারিশমা, ক্যারিশমা মানে হচ্ছে অসাধারণ প্রতিভা, ক্যারিশমা মানে কি অসাধারণ প্রতিভা, ঠিক আছে। হেল্পড হিম, তাকে সহায়তা করেছিল, হেল্পড মানে কি সাহায্য করা বা সহায়তা করা, হিম তাকে। উইন দ্য সাপোর্ট, সমর্থন লাভে, উইন দ্য সাপোর্ট মানে কি সমর্থন লাভে, সাপোর্ট মানে হচ্ছে সমর্থন, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, এর বুঝাতে এখানে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করেছি, অফ প্রিপোজিশনটা ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে, তার মর্যাদা ও অনন্য সাধারণ প্রতিভা তাকে বিশ্বের সমর্থন লাভে সহায়তা করেছিল। তার মানে তার যে প্রতিভা ছিল, তার যে অসাধারণ প্রতিভা ছিল, মর্যাদা ছিল, ওই জিনিসটার কারণে তিনি বিশ্বের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং অন্যের সহযোগিতা এবং সমর্থন পেয়েছিলেন, ঠিক আছে। এরপরে দেখো আমাদেরকে কি বললো, আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য, রেস ডিসক্রিমিনেশন মানে কি বর্ণ বৈষম্য, একটু আগে আমরা বলেছিলাম অ্যাপার্থাইড মানেও বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, রেস ডিসক্রিমিনেশন মানেও কিন্তু বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, ঠিক আছে। আচ্ছা, তার মানে একটা আরেকটা সিনোনিম, সিনোনিম মিন্স আমাদের যখন একই অর্থের ভিন্ন শব্দ থাকে তখন ওই শব্দগুলোকে একটা অপরটার সিনোনিম বা সমার্থক শব্দ বলা হয়। তার মানে রেস ডিসক্রিমিনেশনের সিনোনিমটা আমাদের কি, রেস ডিসক্রিমিনেশনের সিনোনিমটা এই প্যাসেজ হচ্ছে অ্যাপার্থাইড। মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, মোস্ট ইন্টেন্সলি মানে কি তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস, এবং এর সব, আচ্ছা সব ধরনের, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশনস মানে হচ্ছে প্রকাশ, ম্যানিফেস্টেশন মানে কি বলতো প্রকাশ, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি বর্ণ বৈষম্য ও এর সব ধরনের প্রকাশকে তীব্রভাবে ঘৃণা করি, ঠিক আছে। এখান পর্যন্তই কারো কোনো সমস্যা আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাও, দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। কারো কোনো কনফিউশন আছে বলো তো, দূর করা, মিজান ব্রিং ডাউন মানে হচ্ছে দূর করা, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরে চলে যাচ্ছি, কেমন। আমাদেরকে দেখো কি বলছে, আই হ্যাভ ফট, আমি লড়াই করেছিলাম। মাথায় রাখবা আমাদের হ্যাভ অথবা হ্যাজ, কি কি বললাম বলতো, হ্যাভ অথবা অথবা হ্যাজ, ঠিক আছে। এর সাথে যখন আমাদের ভি থ্রি থাকে, কি থাকে, ভি থ্রি থাকে, তখন সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। তার মানে হ্যাভ হ্যাজ এবং ভি থ্রি যদি থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি, ঠিক আছে। তার মানে দেখো আমাদের কি বলে, আই হ্যাভ ফট, আমি লড়াই করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন ধরে, আই উইল ফট ইট, আমি লড়াই করব, নাও এখন, অ্যান্ড উইল ডু সো, এবং করতে থাকবো, আনটিল মি এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা বলেছিলেন, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে অভিষেক, আর স্পিচ মানে হচ্ছে বক্তৃতা, ঠিক আছে। অন বিকামিং, অন বিকামিং সাউথ আফ্রিকাস, দক্ষিণ আফ্রিকার হয়ে। মাথায় রাখবা টু ছাড়া যে কোনো প্রিভিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, টু ছাড়া যে কোনো প্রিভিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এই যে অন একটা প্রিপোজিশন, তাই তারপরে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। অন বিকামিং হয়ে সাউথ আফ্রিকাস, দক্ষিণ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি, ইন 1994, 1994 সালে। ওই যে সালের আগে আমরা কোন প্রিভিশনটা ব্যবহার করে থাকি, ইন প্রিভিশনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তার মানে আমরা যদি পুরো লাইনের অর্থটা করি কি দাঁড়াচ্ছে, আমি আমার সারা জীবন এর জন্য সংগ্রাম করেছি এবং এটির জন্য সংগ্রাম করব এবং এটি করে যাব আমার জীবনের শেষ দিন পর্যন্ত। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে হওয়ার পর তিনি তার অভিষেক বক্তৃতায় এই কথা বলেন। অভিষেক বক্তৃতা জিনিসটা কি, ওই যে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি হওয়ার পর বা প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের উদ্দেশ্যে প্রথম যে বক্তব্যটা দেওয়া হয় সেটাকে অভিষেক বক্তৃতা বলা হয়। তিনি তার অভিষেক বক্তৃতায় ওই
এই লাইনটা আসলে বলেছিলেন। কথাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু কষ্ট করে জানাও, কারো কোনো কনফিউশন আছে কিনা, একটু দ্রুত জানাও। ওকে ওকে, ঠিক আছে। দেখো এরপরে আমাদেরকে কি বললো, দ্য টাইম সময়, ফর দ্য হিলিং নিরাময়ের, হিল মানে হচ্ছে নিরাময় করা, হিল মানে হচ্ছে নিরাময় করা, আর এখানে হিলিং এ হিল ভার্বটার সাথে আইন যুক্ত হয়েছে, ঠিক আছে। ফর দ্য হিলিং নিরাময়ের জন্য, অফ দ্য ওন্ড, ওন্ড মানে হচ্ছে ক্ষত, ওন্ডস মানে কি ক্ষত, ঠিক আছে। অফ দ্য ওন্ডস ক্ষত, হ্যাজ কাম এসেছে, তার মানে ক্ষত নিরাময় সময় এসেছে, ঠিক আছে। এরপরে দেখো কি বললো, দ্য মোমেন্ট সময়, টু ব্রিজ সেতু স্থাপনের, ব্রিজ মানে এখানে সেতু স্থাপন করা, যেটা একটা ভার্ব হিসাবে এখানে রয়েছে, ঠিক আছে। দ্য চেইজম, চেইজম মানে হচ্ছে ফাটল, চেইজম মানে কি বলতো, ফাটল। দ্যাট ডিভাইড আস, যেগুলো আমাদেরকে বিভক্ত করে রেখেছে, দ্যাট ডিভাইড আস, যেগুলো আমাদেরকে বিভক্ত করেছে, হ্যাজ কাম এসেছে। তাহলে পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে, যে ফাটলগুলো আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি করেছে সেগুলোর মধ্যে সেতু স্থাপন বা জোড়া লাগানোর সময় এসেছে, ঠিক আছে। এরপরে ইরফান শাদিম, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে অভিষেক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমাদেরকে কি বললো, উই অ্যাট লাস্ট, আমরা অবশেষে, হ্যাভ অ্যাচিভড অর্জন করেছি। আচ্ছা, আওয়ার পলিটিক্যাল, আমাদের রাজনৈতিক, ইমানসিপেশন, ইমানসিপেশন অর্থ কি বলেছিলাম বলতো, ইমানসিপেশন অর্থ মুক্তি বলেছিলাম। তাহলে দেখো আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি, ঠিক আছে। অ্যাগেন ইন 1993, এই যে দেখো, যখন আমাদের সাল থাকে তখন তার আগে আমরা কোন প্রিপজিশনটা ব্যবহার করি, ইন প্রিপজিশনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এই যে দেখো ওয়াজ এর পরে আমাদের ভি3 আছে, ওয়াজ এর পরে আমাদের কি আছে, ভি3 আছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ওয়াজের পর আমাদের ভি3 আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যাসিভ বলবো, ঠিক আছে। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, 1993 সালে ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার। দ্য নোবেল পিস প্রাইজ মানে কি, শান্তিতে নোবেল পুরস্কার। অ্যান অনার, সম্মাননাটি, অনার মানে হচ্ছে এখানে সম্মানটি বা সম্মাননাটি, ঠিক আছে। হি শেয়ার্ড, আচ্ছা আমরা স্বাভাবিকভাবে শেয়ার অর্থ জানি ভাগাভাগি করা, তবে এখানে আমাদের হি শেয়ার্ড মানে হচ্ছে তিনি যৌথভাবে পেয়েছিলেন, উইথ এফ ক্লার্ক, এফ ক্লার্কের সাথে। এখন এফ ক্লার্ককে এখন আমরা এখানে একটু জানবো, ঠিক আছে। আচ্ছা, দেখো কে ছিল, দা হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকার নেতা বা আফ্রিকান শ্বেতাঙ্গ নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন, ফ্রম প্রিজন, কারাগার থেকে, 3 years আর্লিয়ার, 3 বছর পূর্বে। অ্যান্ড এখানে আমাদের ওই যে আর্লিয়ার মানে পূর্বে বুঝাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড নেগোশিয়েটেড, এবং আলোচনা করেছিলেন বা মীমাংসা করেছিলেন বা সমাধান করেছিলেন, দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, বর্ণবাদের শেষ বা বর্ণবাদের মুক্তির বিষয়ে। তাহলে পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে, 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি এই সম্মাননাটি পেয়েছিলেন আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা এফ ক্লার্কের সাথে, যিনি তাকে 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত করেছিলেন এবং বর্ণবাদ দূর করার বিষয়ে আলোচনা করেছিলেন। তাহলে একটা জিনিস দেখো, তারা নোবেল পুরস্কার পাইছিল কত সালে, 1993 সালে, 3 বছর পূর্বে জেল থেকে বের করছে, দ্যাট মিনস তিনি জেল থেকে বের হয়েছে কত সালে, 1990 সালে। আর 1990 সালে তিনি যদি জেল থেকে বের হয়, তাহলে আমরা জানি তিনি জেলে কত বছর ছিল, প্রায় 30 বছর ছিল। তার মানে 1960 সালে তিনি জেলে ঢুকেছিলেন, প্রায় 1960 সালে তিনি জেলে ঢুকেছিলেন, ঠিক আছে। সো দেখো এই ডাটাগুলো কিন্তু তোমার সরাসরি দেওয়া নাই, ইনডিরেক্টলি দেওয়া আছে। সো এখান থেকে এমসিকিউ গুলো যদি আসে তখন তোমার পারতে একটু কষ্ট হবে, কারণ এগুলা সরাসরি তোমার প্যাসেজের মধ্যে দেওয়া নাই এই জিনিসটা। তো প্যাসেজ গুলো যখন এইভাবে তুমি ভেঙে ভেঙে পড়বে, এখান থেকে যেমনি এমসিকিউ আসুক, যেমনি শর্ট কোশ্চেন আসুক, তুমি পারবা, সমস্যা হবে না। তো পুরস্কার পাইছে 1993 সালে, 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত হয়েছে, তার মানে 1990 সালে জেল থেকে মুক্ত হয়েছে। অ্যান্ড 1990 সালে জেল থেকে মুক্ত হলে তিনি যেহেতু 30 বছর প্রায় জেলে ছিলেন, দ্যাট মিনস তিনি প্রায় 1960 সালের নাগাদ তিনি জেলে ঢুকেছিলেন, ঠিক আছে। প্রিজন মানে হচ্ছে জেল, ঠিক আছে, বা কারাগার। ওকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন আমাদেরকে কি বললো,
আমাদেরকে বলেছে ম্যান্ডেলা ওয়েন্ট অন প্লে, ঠিক আছে, ম্যান্ডেলা পালন করেছিলেন। ওয়েন্ট অন মানে হচ্ছে পালন, মানে এটার মেইন জিনিসটা হচ্ছে গো অন, মানে পালন করা, চালিয়ে যাওয়া, বাট এখানে এটা পাস্ট ফর্ম আছে ওয়েন্ট অন, ঠিক আছে। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, ম্যান্ডেলা পালন করেছিলেন প্রমিনেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা, বা প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ বলতে পারি, বিশেষ তো বলতে পারি, উল্লেখযোগ্য বলতে পারি। প্রমিনেন্ট রোল একটি উল্লেখযোগ্য ভূমিকা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে, ঠিক আছে। ওয়ার্ল্ড মানে তো বিশ্ব, আর স্টেজ মানে তো মঞ্চ, আমরা সকলে জানি। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে হচ্ছে প্রবক্তা, অ্যাডভোকেট মানে কি বলতো, প্রবক্তা, ঠিক আছে। আচ্ছা, অফ হিউম্যান ডিগনিটি, হিউম্যান মানে হচ্ছে মানব, আর ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা, ঠিক আছে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, সমস্যা মোকাবেলা করে, এখানে চ্যালেঞ্জ মানে আমরা সমস্যা বলবো, ফেস মানে হচ্ছে মোকাবেলা করে, ঠিক আছে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, সমস্যা মোকাবেলা করে। র্যাঙ্কিং ফ্রম মানে হচ্ছে শুরু করে, পলিটিক্যাল রিপ্রিজেন্ট মানে হচ্ছে নিপীড়ন, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, তার মানে র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রিজেন্ট, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে টু এইডস পর্যন্ত। তাহলে পুরো লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে, ম্যান্ডেলা মানব মর্যাদা রক্ষার একজন প্রবক্তা হিসাবে বিশ্বের মঞ্চে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেন, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত সমস্যা মোকাবেলা করেন। তার মানে ম্যান্ডেলা শুধুমাত্র যে রাজনীতির জন্য কাজ করছে বিষয়টা এমন না, তিনি মানুষের জন্য কাজ করেছে, তিনি মানুষের ভালোর জন্য কাজ করেছে। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ম্যান্ডেলা আমাদের বিশ্বের মঞ্চে একজন প্রবক্তা, বা মানে যিনি যে একজন ব্যক্তি যখন কোন একটা জিনিস শুরু করে তখন তাকে প্রবক্তা বলা হয়, ঠিক আছে। তো ম্যান্ডেলা তোমার এইডস থেকে শুরু করে রাজনৈতিক নিপীড়ন মানে কি, রাজনৈতিক অত্যাচার যেটা থাকে, গণতন্ত্র না দেওয়া, অন্যকে প্রাধান্য না দেওয়া, অত্যাচার করা, নির্যাতন করা, এটাকে আমরা যখন রাজনৈতিক নিপীড়ন বলি। তো এই যে রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে তোমার এইডস পর্যন্ত যত যা কিছু আছে সবকিছুর জন্য তিনি, তো এই সমস্যাগুলো দূর করার জন্য তিনি কাজ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলে, হি ফর্মালি, তিনি আনুষ্ঠানিকভাবে, ফর্মালি হচ্ছে অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এটা এটা মূলত একটা অ্যাডভার্ব। দেখো আমরা যখন কি, কখন, কিভাবে, এই তিনটা প্রশ্ন করে কি কি বলে বলতো, প্রমিনেন্ট মানে উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য আমরা বলতে পারি, বিশিষ্ট বলতে পারি, ঠিক আছে। আচ্ছা যাক, আসো, ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, যেটা একটা অ্যাডভার্ব। কি, কখন, কিভাবে, কখন, কোথায়, তিনটা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই। হি ফর্মালি, তিনি আনুষ্ঠানিকভাবে। এখন আমরা যদি প্রশ্ন করি তিনি কিভাবে, আনুষ্ঠানিকভাবে বা ফর্মালি, তাহলে এই ফর্মালিটা আমাদের কি দাঁড়াচ্ছে, অ্যাডভার্ব দাঁড়াচ্ছে, ঠিক আছে। হি ফর্মালি, তিনি আনুষ্ঠানিকভাবে লেফট পাবলিক লাইফ, কর্মজীবন ত্যাগ করে বা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে, ঠিক আছে, ইন জুন 2004 সালে। আচ্ছা, বিফোর হিজ 86 বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। ওই যে আমরা জানি পূর্বে বুঝাতে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, বিফোর প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। টেলিং বলে, হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার জনপ্রিয় বা তার প্রিয় দেশবাসীকে। অ্যাডোরিং মানে হচ্ছে ভালোবাসার বা প্রিয়, অ্যাডোরিং মানে কি ভালোবাসার বা প্রিয়, আর কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশবাসী, ঠিক আছে। হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে বলে, তার মানে তার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মজীবন থেকে অবসর নেন, প্রিয় দেশবাসীকে বলে। কি বলছে তিনি আসলে তার প্রিয় দেশবাসীকে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। তার মানে তোমরা আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। বিষয়টা কেমন দাঁড়ালো, যে তোমরা আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। মানে দেখো 1952 সালে যখন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, তখন রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো নাম না জানা অনেকেই আমাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য। আবার 24-এ যখন গণ অভ্যুত্থান হলো, তখনও কিন্তু ওই যে রফিক, জব্বার, সালাম, বরকতের মতো হাজারো আমাদের ভাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তার মানে দেখো, যখনই অন্যায় দেখা যায় তখনই কেউ না কেউ সামনে এসে দাঁড়ায় এবং আমাদের সকল মানুষকে একত্রিত করে। সো এই লাইনটা দ্বারা আসলে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে আমাকে ডাকার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে ডাকবো। দ্যাট মিনস আমাকে কখনো যদি অন্যায় দেখো, তাহলে আমাকে তোমরা ডাকার প্রয়োজন পড়বে না। আমার মতো কেউ, আমি যদি নাও থাকি, আমার মতো কেউ না কেউ একজন আসবে তোমাদেরকে একত্রিত করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বলেছে, বাট হি, কিন্তু তিনি, রিমেইন, থেকে গিয়েছেন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের অন্যতম একজন, মোস্ট রিভার্ড মানে হচ্ছে সম্মানিত, রিভার্ড মানে কি বলতো, সম্মানিত, ঠিক আছে। মোস্ট রিভার্ড, সম্মানিত, পাবলিক ফিগার্স, জনপ্রিয় নেতা বা জননেতা যেটাকে আমরা বলতে পারি, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, তোমার তারকা স্ফুলিঙ্গ হয়ে, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল মানে কি তারকা স্ফুলিঙ্গ হয়ে, তারকা
স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ মানে কি ওই যে আগুনের যে ফুলকি থাকে তারা যখন জ্বলে তখন তোমার হচ্ছে যে দেখবা যে জল জল করে, তখন সেটাকে আমরা কি বলি, তারকা স্ফুলিঙ্গ বলি। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ। আচ্ছা, আনওয়েভারিং মানে হচ্ছে অটল বা অবিচল, আনওয়েভারিং মানে কি অটল বা অবিচল, মেসেজ মানে হচ্ছে বার্তা, তার মানে উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, একটি অটল বার্তা দিয়ে, অফ ফ্রিডম স্বাধীনতার, রেসপেক্ট সম্মানের, অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানবাধিকারের। ঠিক আছে, তাহলে পুরো লাইনটা যদি আমরা বলি, কিন্তু তিনি থেকে গিয়েছেন আমাদের মনের মধ্যে একজন তারকা স্ফুলিঙ্গ হিসেবে, এবং আমাদের মধ্যে রেখে গিয়েছেন স্বাধীনতা, শ্রদ্ধা ও মানবাধিকারের একটি অটল বার্তা। কথাটা আমি বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই লাইন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার বলেছো, থ্যাংক ইউ সো মাচ। এরপর আসো, আমাদেরকে কি বলছে, আমরা একটু দ্রুত, আমরা চেষ্টা করবো 7:45 পর্যন্ত যতটুকু নেওয়া পসিবল হয়। ঠিক আছে, দেখো, তিনি আছেন অ্যাট দ্য এপি সেন্টার। এপি সেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, এপি সেন্টার মানে কি বলতো, কেন্দ্রবিন্দু। অফ আওয়ার টাইম, আমাদের সময়ের, তার মানে হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়, অ্যান্ড ইয়োর্স এবং তোমাদের, হোয়ারএভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন। নাদিন গার্ডিমার, নাদিন গার্ডিমার একজন লেখিকা ছিলেন। ঠিক আছে, দ্য সাউথ আফ্রিকান রাইটার, দক্ষিণ আফ্রিকার লেখিকা, অ্যান্ড নোবেল লরেট, লরেট মানে হচ্ছে বিজয়ী, লরেট মানে কি বিজয়ী, অ্যান্ড নোবেল লরেট এবং নোবেল বিজয়ী, ফর লিটারেচার, সাহিত্যের জন্য, ওয়ান্স রিমার্কড ফর, একবার মন্তব্য করেছিলেন, রিমার্ক ফর মানে কি মন্তব্য করা। ঠিক আছে, তার মানে তিনি আছেন আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, আমাদের দক্ষিণ আফ্রিকায়, এবং তোমাদের মাঝে যেখানেই তোমরা রয়েছে, দক্ষিণ আফ্রিকার লেখিকা ও সাহিত্যের জন্য নোবেল বিজয়ী নাদিন গার্ডিমার একবার মন্তব্য করেছিলেন। আচ্ছা দেখো, বিষয়টা আমি ক্লিয়ার করি। এই যে নেলসন ম্যান্ডেলা যে কাজগুলো করেছিলেন, এটার জন্য কি শুধু সাউথ আফ্রিকার মানুষজন তোমার উপকৃত হয়েছিল না, সারা বিশ্বের মানুষজন উপকৃত হয়েছিল? সারা বিশ্বের মানুষজন উপকৃত হয়েছিল। যেহেতু সারা বিশ্বের মানুষজন উপকৃত হয়েছিল, সেই দিক থেকে বিবেচনা করে নাদিন গার্ডিমার বলল, তিনি তো আমাদের দক্ষিণ আফ্রিকার মানুষদের মনের মধ্যে রয়েছেন, এর পাশাপাশি সারা বিশ্বে তুমি যেখানেই থাকো না কেন, তোমার মনের মধ্যে তিনি রয়েছেন। কথাটা আমি ক্লিয়ার করতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে বলো তো? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বলছে, দ্য ইয়ার্স, বছরগুলো, ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছিলেন, মেড হিম, তাকে করেছিল, দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের, মোস্ট সেলিব্রেটেড, সবচেয়ে খ্যাতিমান, পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক বন্দী, অ্যান্ড আ লিডার অফ মাইথিক স্টেচার। আচ্ছা, অ্যান্ড আ লিডার, একজন নেতা হিসাবে, অফ মাইথিক, মাইথিক মানে হচ্ছে কিংবদন্তি, স্টেচার মানে হচ্ছে আসন। ঠিক আছে, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, তোমার লক্ষ লক্ষ কালো মানে দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষের, অ্যান্ড আটার অপ্রেসড পিপল, অপ্রেসড মানে হচ্ছে অত্যাচারিত বা নির্যাতিত, পিপল মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে বহু দূরে। তাহলে ম্যান্ডেলা কারাগারে কাটানো বছরগুলো তাকে করেছে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক বন্দী, এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষের ও দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে বহু দূরের সকল অত্যাচারিত মানুষের কাছে তাকে অধিষ্ঠিত করেছে কিংবদন্তি নেতার আসনে। মানে ওই যে তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো তো তিনি একজনের জন্য করেননি, বিশ্বের সকল মানুষের জন্য করেছেন। তো এই কারণে আসলে নাদিন গার্ডিমার এই কথাটা বলেছিলেন, মানে তিনি এই কারণে আসলে এই প্যাসেজের লেখক বলেছিলেন যে নেলসন ম্যান্ডেলা শুধুমাত্র সাউথ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্বের মানুষের মধ্যে সীমাবদ্ধ, পুরো বিশ্বের মানুষের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বললো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগে। ঠিক আছে, ক্যাপিটাল অফেন্সেস মানে হচ্ছে যে ওই যে অনেক বড় অভিযোগ, বা এখানে আমরা মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ বলবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, ইন দ্য 1963 রেভেনিয়া ট্রায়াল একটা জায়গার নাম, ইন দ্য 1963, 1963 সালে রেভেনিয়া ট্রায়ালে হিজ স্টেটমেন্ট, তার বিবৃতি, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। ঠিক আছে, ফ্রম দ্য ডক মানে হচ্ছে আদালতের কাঠগড়া, ডক মানে কি বলতো, আদালতের কাঠগড়া। ঠিক আছে, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক সাক্ষ্যে প্রমাণ মিলে। ঠিক আছে, তার মানে 1963 সালে রেভেনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের কাঠগড়ায় থেকে তার বিবৃতি ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। ঠিক আছে, মানে তিনি রাজনৈতিকভাবে একজন কেমন ব্যক্তি ছিলেন, তার ওই বক্তব্যটাই ছিল ওই জিনিসটার সাক্ষ্য। ঠিক আছে,
এরপরে দেখো আমাদেরকে কি বললো, ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন ধরে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ। আচ্ছা, ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা, আর ডেডিকেটেড পাস ফর্ম এখানে ডেডিকেটেড রয়েছে। আই হ্যাভ ডেডিকেটেড, আমি পাস পার্টিসিপাল ফর্ম দেওয়া আছে, সরি। আচ্ছা, মাই সেলফ নিজেকে, মাথা রাখবা যখন কোনো প্রোনাউনের সাথে, যখন কোনো প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয় তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, ঠিক আছে। যখন কোনো প্রোনাউনের সাথে কি যুক্ত হয়, সেলফ অথবা সেলফ যুক্ত হয় তখন সেটাকে আমরা কোন ধরনের প্রোনাউন বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, ঠিক আছে। আচ্ছা, ডেডিকেটেড মাইসেলফ নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল এই সংগ্রামে, অফ অফ দ্য আফ্রিকান পিপল আফ্রিকান জনগণের, ঠিক আছে। তার মানে আমি আমার সারা জীবন ধরে আফ্রিকান জনগণের এই সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট আমি লড়াই করেছিলাম, অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন শ্বেতাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে। ডমিনেশন মানে হচ্ছে আধিপত্য, ডমিনেশন মানে কি, আধিপত্য। অ্যান্ড আই হ্যাভ ফট এবং আমি লড়াই করেছিলাম, অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন কৃষ্ণাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে। তার মানে আমি শ্বেতাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে যেমন লড়াই করেছি, কৃষ্ণাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি। মানে শ্বেতাঙ্গ মানুষও যেমন হচ্ছে যে অত্যাচার নির্যাতন করতে পারবে না, একইভাবে কৃষ্ণাঙ্গ মানুষও সে তোমার অত্যাচার নির্যাতন করতে পারবে না। তিনি দুইটার বিরুদ্ধে আসলে কাজ করেছিলেন, ঠিক আছে। তার মানে আমি লড়াই করেছি শ্বেতাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে এবং আমি লড়াই করেছি কৃষ্ণাঙ্গের আধিপত্যের বিরুদ্ধেও। এরপরে আই হ্যাভ চ্যারিশড, চ্যারিশ মানে হচ্ছে লালন পালন করা, চ্যারিশের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে চ্যারিশ দেওয়া আছে, ঠিক আছে। আই হ্যাভ চ্যারিশড আমি লালন করেছি, দ্য আইডেল, আইডেল মানে হচ্ছে আদর্শ, অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, আর ফ্রি সোসাইটি মানে হচ্ছে মুক্ত সমাজ, ইন উইচ যেখানে অল পার্সনস সকল ব্যক্তি লিভ টুগেদার একসাথে বসবাস করবে, ইন হারমোনি মিলে, ঠিক আছে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিজ এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। হি টোল্ড দ্য কোর্ট তিনি কোর্টকে বলেছিলেন, তার মানে তিনি আদালতকে বলেছিলেন, আমি এমন একটা সমাজ কল্পনা করি যে সমাজটা একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ হবে, যেখানে সকল মানুষ মিলেমিশে এবং সমান সুযোগ সুবিধার সাথে বসবাস করবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদেরকে কি বললো, ইট ইজ অ্যান আইডল এটা এমন একটা আদর্শ, আই হোপ আমি আশা করি, টু লিভ বেঁচে থাকার, ফর অ্যান্ড টু অ্যাচিভ এবং অর্জন করার, ঠিক আছে। তার মানে এটা এমন একটা আদর্শ যেটার জন্য যেটা অর্জনের জন্য আমি বেঁচে থাকার আশা রাখি। তার মানে তিনি এটা অর্জন করা পর্যন্ত বেঁচে থাকতে চান, মানে অর্জন করা না পর্যন্ত তিনি বেঁচে থাকতে চান। এরপরে দেখা কি বললো, বাট ইফ নিডস বি কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডল এটা এমন একটা আদর্শ, ফর হুইচ যেটির জন্য, আমি আছি, প্রিপেয়ার্ড টু ডাই মৃত্যুবরণ করতে। এই যে দেখো এখানে আমাদের আই এম প্রিপেয়ার্ড, এখানে এম এর পরে ভিটি আছে, তার মানে এটা কি প্যাসিভে রয়েছে, ঠিক আছে। আই এম প্রিপেয়ার্ড টু ডাই আমি মরতে প্রস্তুত আছি, ঠিক আছে। তার মানে তবে যদি প্রয়োজন হয় এটা এমন একটা আদর্শ আমি যেটার জন্য আমি মরতে প্রস্তুত আছি। তার মানে নেলসন ম্যান্ডেলা এখানে বুঝাতে চেয়েছে যে আমি যে আদর্শ, ওই যে একটু আগে তার আদর্শের কথা বলা হয়েছে, তার আদর্শ ছিল মুক্ত সমাজ, যে সমাজে স্বাধীন সমাজ, যে সমাজে মানুষজন সবাই সমান সুযোগ সুবিধা পাবে, সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে। এই যে আদর্শটা আছে এটা এমন একটা আদর্শ যেটা অর্জনের জন্য তিনি বেঁচেও থাকতে চান। আবার কেউ যদি তাকে প্রতিশ্রুতি দিতে পারে যে আপনি মারা যাওয়ার পর আপনার এটা প্রতিষ্ঠিত হবে তখন তিনি এটার জন্য মারাও যেতে প্রস্তুত আছে, ঠিক আছে। ওয়েল, এরপরে দেখো আমাদেরকে কি বললো, ফ্রেন্ডস অ্যাডোরেড ম্যান্ডেলা, অ্যাডোরেড মানে হচ্ছে ভালোবাসতো, ঠিক আছে। ফ্রেন্ডস অ্যাডোরেড ম্যান্ডেলা বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতেন, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা এবং তাকে আদর করে মাদিবা বলে ডাকতো। ফন্ডলি মানে হচ্ছে আদর করে, ঠিক আছে। ফন্ডলি কল্ড হিম মাদিবা এবং তাকে আদর করে মাদিবা বলে ডাকতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ, ক্ল্যান মানে হচ্ছে গোত্র, ঠিক আছে। দ্য ক্ল্যান নেম গোত্রীয় নামে, বাই হুইচ যেটির দ্বারা, হি ওয়াজ নোন তিনি পরিচিত ছিলেন। এই যে ওয়াজ এর পর আমাদের ভিথ্রি আছে, দ্যাট মিনস এটা প্যাসিভ, ঠিক আছে। পিপল লাউডেড, লাউড মানে হচ্ছে প্রশংসা করা, লাউডেড মানে প্রশংসা করেছিলেন। হিজ হিউম্যানিটি তার মানবতাকে, কাইন্ডনেস দয়াশীলতাকে, অ্যান্ড ডিগনিটি সম্মানকে বা মর্যাদাকে। তবে বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো এবং আদর করে তাকে মাদিবা বলে ডাকতো, যে গোত্রীয় নামে তিনি পরিচিত ছিলেন। মানুষ তার মানবতা, দয়াশীলতা এবং মর্যাদার প্রশংসা করেছিলেন। ওয়েল, যাই হোক, আমরা আমাদের নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা রয়েছে সেটা আলহামদুলিল্লাহ একদম ভেঙে আমাদের মাত্র 45 মিনিটের মধ্যে শেষ করে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো যারা ক্লাসটা মানে সবাই আলহামদুলিল্লাহ ক্লাসটা করতে পেরেছি আমরা। তোমরা বইয়ের মধ্যে যে নোটটা করেছো বা বইয়ের মধ্যে যে জিনিসগুলো লিখেছো, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, গ্রুপেও ছবি দিয়ে দিয়েছি, ওই বইয়ের ছবিটা তুলবা, ঠিক আছে। এর পাশাপাশি তুমি ওই যে খাতার মধ্যে যে কথাগুলো লিখেছো বা খাতার মধ্যে যে জিনিসগুলো লিখেছো বা বই থেকে যে জিনিসগুলো তুমি খাতায় লিখবা ওইটারও ছবি তুলবা। তার মানে বইয়ের ছবি
নোট খাতায় যে নোটগুলো করেছো সেটার ছবি, এই দুইটা জিনিসের ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। কি লিখে পোস্ট করতে হবে আমি তোমাদেরকে জানাই দিব, আমি অবশ্যই নোটগুলা চেক করব। যদি ভাই টাইমলি কেউ আগামী 24 ঘন্টার মধ্যে, দ্যাট মিনস আগামীকাল 6টা 45-এর মধ্যে যদি কেউ খালি নোট সাবমিট না করছো, তাহলে কিন্তু আমি আমাদের পেইড কোর্স থেকে ব্যান করে দিব। ভাই এটা একটা রিভিশন ব্যাচ, ঠিক আছে? তোমাদের হাতে আর মাত্র অল্প কিছুদিন সময় আছে, 115 দিনের মতো সময় আছে। এই কয়েকদিনের মধ্যে যদি সিরিয়াস না হতে পারো, তাহলে ভাই আর কখনোই তুমি সিরিয়াস হতে পারবা না। এন্ড এই 115 দিনের মধ্যে আমাদের ক্লাস হবে কয়টা? 60টা। এই 60 দিন ভাই আমি যা বাসার কাজ দিব, আমি যা পড়াবো সবকিছুতে অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না পাই, আমি কোর্স থেকে ব্যান করে দিব, তুমি আর ক্লাস করতে পারবে না। এরপরে হাজার কান্নাকাটি করেও তুমি কখনো কোর্সে ঢুকতে পারবা না। কথাটা আমি বুঝাইতে পারছি? এই জিনিসটা তোমাদের ভালোর জন্যই করা হয়েছে। সো 24 ঘন্টার ভিতর তোমার বইয়ের মধ্যে তুমি যে নোট করেছো, খাতার মধ্যে যে বিস্তারিত নোট করেছো, সব দুইটারই ছবি তুলে নোটটা সাবমিট করবা গ্রুপে। কি কি লিখে সাবমিট করতে হবে এটা আমরা একটু পরে বলে দিব, ঠিক আছে? সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাস আগামীকালকেই, মেবি আগামীকালকে মনে হয় আমাদের ক্লাস আছে, হ্যাঁ সোমবারে, ঠিক আছে? আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।